অধ্যায় রয়্যালটি অ্যাকাউন্টসের 5 নম্বর ক্লাসে আরও একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। বিশেষ করে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। The Eastern Collieries Limited leased a coal field from অনু লিমিটেড। অনু লিমিটেডের কাছ থেকে ইস্টার্ন কলিয়ারিজ লিমিটেড একটা কয়লার মাঠ কিংবা খনি লিজ নিয়েছে। এট এ রয়্যালটি অফ টাকা 6 পার টন উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 8,000 পার এনাম। ভাড়া দেওয়া হবে প্রতি টনে 6 টাকা করে, ন্যূনতম ভাড়া 8,000 টাকা প্রতি বছরে। অ্যান্ড পাওয়ার টু রিকপ ইচ ইয়ার শর্ট ওয়ার্কিংস আউট অফ দি রয়্যালটিজ অফ নেক্সট 3 ইয়ার্স। অর্থাৎ খাজনার ঘাটতি পূরণে পরবর্তী 3 বছর সময়সীমা থাকবে। ইন দি ইভেন্ট অফ এ স্ট্রাইক, যদি কোনো দুর্ঘটনা বা আঘাত ঘটে, ইট ওয়াজ এগ্রিড দ্যাট দি মিনিমাম রেন্ট উড বি রিডিউসড ইন প্রপোর্শন টু দি লেন্থ অফ দি স্টপেজ। যদি কোনো দুর্ঘটনা বা আঘাত ঘটে, তো এখানে সম্মতি আছে যে ন্যূনতম ভাড়া এটা হ্রাস করা হবে যেই পরিমাণ কাজ বন্ধ ছিল। দি আউটপুট ওয়াজ এজ ফলোস: 14 সালে 700, 15 সালে 1200, 16 সালে 1500, 17 সালে 1800, আবার 18 সালে একটা স্ট্রাইক হয়েছে 3 মাসের, মানে কাজটা বন্ধ ছিল, তখন 800 টন, আর 19 সালে 1600 টন। রাইট আপ দি রয়্যালটি, শর্ট ওয়ার্কিং অ্যান্ড অনু লিমিটেড অ্যাকাউন্টস। এটা রয়্যালটি অ্যাকাউন্টস, এটা শর্ট ওয়ার্কিং। অনু লিমিটেড মানে ল্যান্ডলর্ড, অনু হচ্ছে সম্পদের মালিক। ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। আচ্ছা, শুরুতে অ্যানালাইসিস অফ রয়্যালটি, এটা সমাধান করতে হয় আমরা জানি। তো বছরগুলো বসিয়ে দিই। 2014 থেকে 19 সাল পর্যন্ত আছে এখানে। বছর সমূহ এখানে লিখে নিচ্ছে। 2014 একেবারে 2019 সাল পর্যন্ত, তারপর আউটপুট সমূহ বসিয়ে দিব। আউটপুট আছে এখানে 2014 সালে 700, 15 সালে 1200, 16 সালে 1500 টন, 17 সালে 1800 টন, 2018 সালে স্ট্রাইক হয়েছে 3 মাসের 800 টন, 19 সালে 1600 টন। তাহলে এগুলো বসিয়ে দিচ্ছে। 700, 1200, 1500, 1800, 800, 1600। আউটপুটকে গুণ করা হবে এখানে যে রয়্যালটি অফ টাকা 6 পার টন, প্রতি টনে 6 টাকা করে, তাহলে 6 দ্বারা প্রত্যেকটাকে গুণ করা হবে। 700কে যদি 6 দ্বারা গুণ করা হয় 4,200, 1200কে 6 দ্বারা গুণ করা হলে 7,200, 1500কে গুণ করা হলে 9,000 টাকা, 1800কে গুণ করা হলে 10,800 টাকা, 800কে গুণ করা হলে 4,800 টাকা, 1600কে গুণ করা হলে 9,600 টাকা। এটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। এবার মিনিমাম রেন্ট ম্যাথ থেকে নিয়ে আসো। মিনিমাম রেন্ট 8,000 পার এনাম, প্রতি বছরে 8,000 টাকা। তাহলে প্রতি বছরে যেমন আমি 8,000 করে 14 সালে, 15, 16, 17, 18 সালে কিন্তু 8,000 টাকা বসাতে পারবো না। আচ্ছা, 19 সালে বসিয়ে দিলাম, তো 18 সালে কত হবে? তো মিনিমাম রেন্ট অঙ্কের মধ্যে তো বলা আছে যদি কোনো স্ট্রাইক হয়, তাহলে এখানে সম্মতি আছে যে মিনিমাম রেন্ট এটা কমানো যাবে। 3 মাস কাজ বন্ধ ছিল, এখন 12 মাসের মিনিমাম রেন্ট আমি এখানে ওয়ার্কিংটা করে নিচ্ছি।
মিনিমাম রেন্ট 12 মাসের জন্য ছিল 8,000 টাকা। এখন 12 দ্বারা যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে 1 মাসের ভাড়া। তো কাজ হয় নাই 3 মাস 12 মাসের মধ্যে, তার মানে 9 মাস কাজ হয়েছে। তো 9 দ্বারা গুণ করলে এখানে 6,000 টাকা আসবে। এই জন্যই 6,000 টাকা এখানে ন্যূনতম ভাড়া বসিয়ে দাও। এবার এক্সেস সাফার্ড সেটাই এখানে বসাও। ভাড়া হয়েছে 4,200 অ্যাকচুয়াল রয়্যালটি, কিন্তু ন্যূনতম ভাড়া 8,000 করে দিতে হবে। 3,800 টাকার ঘাটতি এখানে আছে, তাহলে ঘাটতির করে 3,800 সাফার্ডের করে। অ্যাকচুয়াল রয়্যালটি 7,200, ভাড়া দিতে হবে 8,000। দেখা যাচ্ছে যে এখনও 800 টাকার ঘাটতি আছে, তাহলে ঘাটতির করে 800। অ্যাকচুয়াল রয়্যালটি 9,000 টাকা হয়েছে। মিনিমাম রেন্ট 8,000 টাকা ভাড়া দিয়ে 1,000 টাকা অতিরিক্ত থাকে, যেটা রিকভ করা যাবে। পরে 10,800 অ্যাকচুয়াল রয়্যালটি, ভাড়া দিতে হবে 8,000 টাকা দিয়ে দেখা যাচ্ছে 2,800 টাকা এখন পর্যন্ত এক্সেস আছে, যেটা রিকভ করা যাবে। এখানে 4,800 অ্যাকচুয়াল রয়্যালটি, ভাড়া 6,000 টাকা দিতে গিয়ে দেখা গেল 1,200 টাকার ঘাটতি, এটা ঘাটতির করে লিখে দিলাম। 9,600 আর ভাড়া হচ্ছে 8,000, দেখা যাচ্ছে এখানে অতিরিক্ত 1,600 টাকা এক্সেস আছে, যেটা রিকভ করা যাবে। ওকে, তো 3,800 টাকা এটা ঘাটতির ব্যালেন্স চলে যাবে। পরেও ঘাটতি 3,800 এবং এই 800 যোগ করলে 4,600 টাকা হবে। পরে 2016 সালে দেখা যাচ্ছে এখানে এক্সেসের একটা টাকা আছে 1,000। অঙ্কের মধ্যে বলা হয়েছে যে তুমি ঘাটতি পূরণ করতে পারবে নেক্সট 3 ইয়ার্স, পরবর্তী 3 বছর সময় দেওয়া থাকবে। তখন তো 3 বছর সময়ের ভিতরে পড়ে 1,000 টাকা যেহেতু অতিরিক্ত এক্সেস এখানে হয়েছে, তাহলে 3,800 টাকার মধ্যে যে ঘাটতিটা আছে ওই টাকাটা এখানে আমি রিকভ করে দিই 1,000। তো 4,600 টাকা যেটা এখনও যেহেতু সময় আছে, 4,600 থেকে 1,000 যদি রিকভ করে দেই তাহলে 3,600 টাকা এখন পর্যন্ত ঘাটতির বাকি থাকে। দেখা গেল কি 17 সালেও 2,800 টাকার অতিরিক্ত টাকা এক্সেস আছে, যেটা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। তো 2,800 টাকা এখন আমি দেখি যে এই 2014 সালের টাকা, এটা সময়সীমা 15, 16, 17 সাল পর্যন্ত আছে, তার মানে এটা পূরণ করা যাবে, ঘাটতিটা পূরণ করা যাবে। তো আমি যদি এই পুরো 2,800 টাকা এই জায়গায় রিকভ করে দেই, এই যে 2,800 টাকা যদি রিকভ করি, অবশেষে এখানে 3,400 থেকে 2,800 বাদ দিলে কত হয়, 800 টাকা থাকে। এখন আমার কথা হলো 3,800 টাকা, এই যে 1,000 আর 2,800, 3,800 টাকার ঘাটতি কিন্তু পূরণ হয়ে গেছে। এই 3,800 কোনো টাকা যদি অতিরিক্ত থাকতো সেটা কিন্তু আমি রিটেন অফের করে লিখে দিতাম। পরে ওই 800 টাকা যেটা, এটার কিন্তু সময়সীমা এখনও আছে, যার কারণে এটা ঘাটতি হিসাবে আমি রেখে দিলাম। এই 800 টাকা এটা হচ্ছে 15 সালের, এটা 16, 17, 18 সাল পর্যন্ত সময়সীমা, মানে পরের বছরে এটা ঘাটতি পূরণ করা যাবে, তাই এটা ঘাটতি হিসাবে রাখতে হবে। পরের বছরে দেখা গেল সাফার্ড হচ্ছে আরও 1,200 টাকা। তো 1,200 টাকা এখন আগের 800 টাকা যেটা, এটার মেয়াদ কিন্তু এই বছরেই শেষ, তারপরের বছর আর যাওয়া যাবে না। এই যে 800 টাকা যেটা ঘাটতি 15 সালের, 16, 17, 18, 3 বছর তো শেষ, অর্থাৎ এর ভিতরে পরিশোধ করতে হবে। এখন আমি যদি এই 800 টাকা এখানে লিখে আবার পরের বছরে পরিশোধ করতে যাই তাহলে তো হবে না, অর্থাৎ এটার মেয়াদ শেষ হয়ে এখানে। তো যেটা করতে পারি, 1,200 টাকা ঘাটতি আছে, ঘাটতি হিসাবে 1,200 টাকা রেখে দিলাম, আর 800 টাকার মেয়াদ শেষ, রিটার্ন অফের করে রেখে দিলাম, তাই তো 800 টাকার মেয়াদ শেষ। এখন 2019 সালে দেখা গেল এক্সেস আছে 1,600 টাকা, ঠিক আছে। 1,200 টাকা যেটা আছে, এই 1,200 টাকার ঘাটতিটা পূরণ করে দাও, অবশেষে এখানে আর কোনো টাকাই থাকবে না। এবারে অ্যাকচুয়াল রয়্যালটির সাথে সাফার যোগ রিকভার হলে তাহলে 4,200 আর 3,800 যোগ করলে হবে এখানে 8,000 টাকা, 7,200 আর 800 যোগ করলে হবে 8,000 টাকা, 9,000 আর রিকভারটা আছে 1,000, তাহলে বিক করতে হবে 9,000 থেকে 1,000 বিক করলে 8,000 টাকা, 10,800 আর এখানে রিকভারটা আছে 2,800,
10,800 থেকে 2,800 তাহলে বিয়োগ করতে হবে 8,000 টাকা। 4,800 সাফার্ডে আছে 1,200, তো এটা যোগ করতে হবে। 4,800 আর 1,200 যদি যোগ করা হয় 6,000 টাকা হবে। তারপরে 9,600 আর এখানে আছে 1,200। 9,600 থেকে 1,200 কত আছে এখানে অ্যাকচুয়াল রয়্যালটি? 9,600। 9,600 আর রিকর্ড আছে এই জায়গাতে 1,200, তো বিয়োগ করলে এখানে হবে 8,600 টাকা। 8,400 টাকা। 9,600 থেকে 1,200 বিয়োগ করলে 8,400। তো এটা বইয়ের মধ্যে টাইপটা ভুল করছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। তো অ্যানালাইসিস অফ রয়্যালটি এটা তো শেষ। এখন পরবর্তীতে আমাদের রয়্যালটি অ্যাকাউন্টস করতে হবে। এখন এই ল্যান্ডলর্ড যেটা আমি লিখেছি এখানে লিখে আছে, এটার জায়গায় অনুলিমিটেড লিখতে হবে। তো অনুলিমিটেড আমি লিখে নেই। রয়্যালটি অ্যাকাউন্টসের জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। তো ল্যান্ডলর্ড মানে সম্পদের মালিক যে, তো অনুলিমিটেড এখানে এটা হচ্ছে 2014 সাল। আর রয়্যালটি 14 সালে 4,200, 15 সালে 7,200, 16 সালে 9,000, 17 সালে 10,800, 18 সালে 4,800, 19 সালে 9,600। এক একটা টাকার জন্য লিখে দিতে হবে। ডেবিটে প্রথমে 4,200, ক্রেডিটে 4,200, ব্যালেন্সে 4,200 বসিয়ে দাও। 15 সালে 7,200, এখানেও 7,200 ব্যালেন্সে বসাও। 16 সালে 9,000, 9,000, 9,000। 17 সালে 10,800 করে আসছে। যেহেতু আগের ক্লাসে এগুলোর ব্যাখ্যাটা আমি করে দিয়েছি, তাই বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না, শুধু নিয়মটা তোমাদের হাতে কলমে লিখে বুঝিয়ে দিচ্ছে। তো 18 সালে ডেবিট ক্রেডিট মিলিয়েই তো লিখতে হয়। 4,800, 18 সাল পরে 19 সালে 9,600। ক্লোজড। শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিংয়ের নিয়মটা আবারও দেখাচ্ছে। সাফার যদি হয় তাহলে সম্পদের মালিকের নামে সেটা ডেবিট করতে হবে। রিকভ থাকলে সম্পদের মালিকের নামে ক্রেডিট করতে হবে। রিটেন অফ থাকলে ইনকাম সামারি নামে ক্রেডিট করতে হবে। এতটুকুই মনে থাকলে চলবে। আমরা দেখতে পাচ্ছি 14 সালে এখানে সাফার্ড আছে 3,800, 15 সালে সাফার্ড 800, তাহলে অনুলিমিটেড নামে তো ডেবিট হবে। 16 সালে রিকভড আছে 1,000, অনুলিমিটেড নামে ক্রেডিট হবে। 17 সালে 2,800 টাকা যেহেতু রিকভডে আছে ক্রেডিট হবে অনুলিমিটেড নামে। 18 সালে সাফার্ড আছে তাহলে ডেবিট হবে অনুলিমিটেড নামে। 800 টাকার মেয়াদ শেষ, ইনকাম সামারি নামে এটা আবার ক্রেডিট হবে। 19 সালে এখানে রিকভড আছে তাহলে অনুলিমিটেড নামে ক্রেডিট হবে। এখন কোথায় কি ডেবিট ক্রেডিট এটা দেখিয়ে দিলাম, এক এক করে এখন বসিয়ে নেই। এই যে এখানে বসিয়ে নিচ্ছে। তো 14 সালে সাফার্ড ছিল, সাফার্ড কোথায় তোমরা তো জানো। তো অনুলিমিটেড নামে সাফার্ড কিন্তু ডেবিটে বসে। ব্যালেন্সে এটা যেটা বসালাম এটা কিন্তু এখন ডেবিটের টাকা হয়ে গেল, এটা ক্লোজড। 2014 পরে 2015 সালে এটাও কিন্তু সাফার ছিল, তাহলে অনুলিমিটেড নামে ডেবিটে বসাবো আমরা 800 টাকা। আগে ডেবিটের ব্যালেন্স 3,800 আর এই 800 যোগ করলে 4,600 টাকা, তো এটা ক্লোজড। 15 সাল পরে 16 সালে কী ছিল? রিকভ ছিল, তাহলে সম্পদের মালিকের নামে অনুলিমিটেড নামে ক্রেডিটে বসবে 1,000 টাকা, কিন্তু রিকভ ছিল।
4,600 এটা ডেবিট ব্যালেন্স। এখন ক্রেডিট ব্যালেন্স 1,000 বাদ দিলে এখানে থাকবে 3,600 টাকা। একেবারে সহজ। 17 সালে 17 সালে কি ছিল? 17 সালে রিকপ ছিল। যেহেতু রিকপ ছিল তাহলে ক্রেডিটে টাকার পরিমাণ 2800। 3400 থেকে ডেবিটের 3400 থেকে ক্রেডিটের 2800 বাদ দিলে কত টাকা থাকবে? 800 টাকা থাকবে। ব্যালেন্সে 800 টাকা রেখে দিলাম। 17 পরে 18 সালে দুইটা ছিল। একটা ছিল সাফার্ট। সাফার্ট যেটা সম্পদের মালিকের নামে ডেবিট করে দিলাম। সাফার ছিল 1200, 800 আর 1200 ডেবিট 2000 টাকা। একই তারিখে রিটেন অফ ছিল। তো ইনকাম সামারি বলে এটা ক্রেডিট করে দিলাম। টাকার পরিমাণ ছিল ইনকাম সামারি 800 টাকা। 2000 থেকে ডেবিট 2000 থেকে ক্রেডিট 800 এখন তো বিক করতে হবে, তাহলে থাকবে 1200 টাকা। তারপর 19 সালে অনুলিমিটেড তখন ছিল রিকপ্ট 1200 টাকা। ক্রেডিটে বসালাম 1200 থেকে 1200 বাদ দিলে শূন্য। অধিকাংশ অঙ্কের মধ্যে শর্ট ওয়ার্কিং এটা শেষে শূন্যই হয়। এবার ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এটা সমাধান করতে হবে। তোমরা এটা দিতে পারো অনুলিমিটেড অ্যাকাউন্ট নামেও, তো আমি ওইটা লিখে দিচ্ছি। ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট কিংবা অনুলিমিটেড অ্যাকাউন্ট। তো নিয়মগুলো ছিল, শুরুতে ক্রেডিটের যদি সাফার থাকে আগে আনতে হবে রয়্যালটির টাকা। রয়্যালটি নামে এটা কিন্তু ক্রেডিটে, সাফার থাকলে ক্রেডিটে। তারপর রিকপ থাকলে শর্ট ওয়ার্কিং নামে ডেবিটে, আর অ্যামাউন্ট পেবল যেটা এটা তো প্রতিটা করে ব্যাংকের নামে বসাতে হবে। আগে ক্রেডিটের টাকা রয়্যালটির, সাফার থাকলে আনবো, না থাকলে নাই। রিকপ থাকলে আনবো, না থাকলে নাই। সাফার এবং রিকপ এটা কিন্তু শর্ট ওয়ার্কিং নামে আনতে হয়। আর অ্যামাউন্ট পেবল এটা তো প্রতি করেই থাকে, রয়্যালটি এটা তো প্রতি করেই থাকে। ওকে, এগুলো তো জানো তোমরা, আগের ক্লাস যারা করেছো তারা তো ভালো করেই জানো। আমরা দেখতে পাচ্ছি 14 সালে রয়্যালটি 4,200, সাফার আছে 3,800, দুইটাই ক্রেডিট হবে। আর ব্যাংক নামে অ্যামাউন্ট পেবলের টাকা কী হবে? ক্রেডিট হবে। সিম্পল। 15 সালে রয়্যালটি 7,200 ক্রেডিট, সাফারও ক্রেডিট, ব্যাংক নামে অ্যামাউন্ট পেবলের টাকা ক্রেডিট। 16 সালে রয়্যালটি 9,000 ক্রেডিট। তারপর এখানে দেখো তোমরা রিকভড আছে। তো রিকভড থাকলে এটা শর্ট ওয়ার্কিং নামে কী করতে হয়? রিকভডের টাকাটা নিশ্চয়ই ডেবিট করতে হয়, ডেবিট করব। আর অ্যামাউন্ট পেবলের টাকা ব্যাংক নামে ডেবিট করব। 17 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 10,800, রিকভড আছে 2,800, অ্যামাউন্ট পেবল 8,000। 18 সালে রয়্যালটি 4,800, তারপর এখানে সাফার্ড আছে 1,200, অ্যামাউন্ট পেবল 6,000। 19 সালে রয়্যালটি 9,600, রিকভড আছে 1,200, অ্যামাউন্ট পেবল 8,400। এগুলা মনে রেখো, আর এক এক করে আমি তোমাদের বুঝিয়ে দিব। নাম বলে লিখতেছি তোমাদের যাতে মনে থাকে, এই জন্য নাম বলে লিখতেছি। 2014 প্রথমে রয়্যালটির টাকাটা, ক্রেডিটে রয়্যালটির টাকা 4,200। ওই বছরে আবার সাফার্ড আছে, শর্ট ওয়ার্কিংস নামে আবার ক্রেডিটে সাফার ছিল 3,800। প্রথমে যে 4,200 আছে এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তো 4,200 এর সাথে ক্রেডিট ব্যালেন্স 3,800 যোগ করলে হয় 8,000। একই বছরে ব্যাংক নামে ডেবিটে 8,000। 8,000 থেকে 8,000 বাদ দিলে শূন্য। দু হাজার 14 পরে 2015, তো রয়্যালটি আমি প্রথমে ক্রেডিট করলাম 7,200,
ওই বছরে সাফার ছিল। শর্ট ওয়ার্কিংস নামে সেটা ক্রেডিট করতে হয় 7,200 এর সাথে 800 টাকা। তো এখানে যে 7,200 টাকা আসছে ক্রেডিটে, তার সাথে আরও 800 যোগ করলে হবে ক্রেডিটের 8,000। আর ব্যাংক নামে এখানে ডেবিট করতে হবে। ব্যাংক নামে টাকার পরিমাণে মন পেবল 8,000 ছিল, 8,000 থেকে 8,000 বাদ দিলে এখানে 0 টাকা থাকবে। তারপর 16 সালে রয়্যালটির টাকাটা আগে ক্রেডিটে বসাতে হবে। 16 সালে রয়্যালটি ছিল 9,000 টাকা, তো 9,000 এখানে বসানো হলো। আর 16 সালে কিন্তু সাফার্ড নয়, রিকভ ছিল, তো রিকভের টাকা ডেবিটে বসানো হলো 1,000 টাকা শর্ট ওয়ার্কিং নামে। 9,000 থেকে ক্রেডিট 9,000 থেকে ডেবিট 1,000 বাদ দিলে ক্রেডিট 8,000 এখানে বেশি থাকবে। আর ব্যাংকের টাকা ডেবিটে বসানো হলো আরও 8,000, অ্যামাউন্ট পেবলের টাকা যেটা, তো তখন এখানে আর কোনো টাকা থাকবে না। তারপর 17 সালে রয়্যালটির টাকাটা 10,800 আগে ক্রেডিটে বসালাম। তো 17 সালে কি ছিল, রিকভ ছিল 2,800 টাকা, তাহলে রিকভের টাকা ডেবিটে বসালাম। 10,800 ক্রেডিট থেকে 2,800 বাদ দিলে 17 সালে এখানে দেখা যাচ্ছে 8,000 টাকা ক্রেডিটের থাকবে। আর অ্যামাউন্ট পেবল ডেবিটে 8,000 টাকা বসালাম, অবশেষে আর এখানে কোনো টাকাই থাকবে না। পরে এখানে 18 সাল, রয়্যালটি শুরুতে ক্রেডিটে বসিয়ে দিব। 18 সালে রয়্যালটি হচ্ছে 4,800। সরাসরি ক্রেডিটে টাকাটা বসালাম। শর্ট ওয়ার্কিং যেটা কি ছিল 18 সালে, সাফার ছিল 1,200 টাকা, সেটা এখানেই বসাতে হবে। 4,800 আর 1,200 দুইটাই ক্রেডিটের, যোগ করলে হবে এই জায়গাতে 6,000 টাকা। আর ব্যাংকের টাকা অ্যামাউন্ট পেবল 6,000 ডেবিটে বসালে এই জায়গাতে আর কোনো টাকা থাকবে না। তারপর 2019 সালে রয়্যালটি ক্রেডিটে আগে বসালাম 9,600 টাকা, তো এটা ক্রেডিটের ব্যালেন্স। 2019 সালে রিকভ ছিল 1,200 টাকা, তাহলে ডেবিটে বসাতে হবে 9,600 থেকে ডেবিটের 1,200 বাদ দিলে এখানে হবে 8,400 টাকা। তো অ্যামাউন্ট পেবল 2019 সালে আসছে 8,400 টাকা, তো ডেবিটে বসালাম। ক্রেডিটের 8,400 থেকে ডেবিটের 8,400 বিক করলে নীল হবে। এই ছিল গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান। আশা করব সকল শিক্ষার্থীরা এই ধরনের ম্যাথের সমাধান বুঝতে পেরেছেন। আর পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। এই যে বেসিকটা জানলেন, ম্যাথের সমাধান জানলেন, যেটাই আসবে ওইটাই পারবে ইনশাআল্লাহ।